যে অথবা বন্ধুবান্ধব মিলে একটা ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করাতে পারে বা কিছু করতে পারে, নিজের পায়ে দাঁড়াতে পারে, বেকারত্বের অভিশাপ মুক্ত জন্য হতে পারে, সেই ব্যবস্থা আমরা করে দিয়েছি। আমরা মেরিটাইম বিশ্ববিদ্যালয় করেছি, আমরা ডিজিটাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছি, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছি, টেক্সটাইল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছি, বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করেছি, ফ্যাশন ডিজাইন বিশ্ববিদ্যালয় করেছি, আমাদের বিশাল সমুদ্র গবেষণা ইনস্টিটিউট করে দিয়েছি, লেদার ইনস্টিটিউট করে দিয়েছি। আমাদের শিক্ষাকে আমরা বহুমুখী করে দিচ্ছি। বহুমুখী শিক্ষা নিয়ে দেশে বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা যাতে হয় সেইভাবেই আমরা পদক্ষেপ নিয়েছি। আমরা চাই যে আমাদের ছেলে মেয়ে লেখাপড়া শিখবে, নিজের পায়ে দাঁড়াবে, মানুষের মতো মানুষ হবে। আর জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদকাসক্তি এর বিরুদ্ধে জনমত সৃষ্টি করতে হবে, এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। কারণ একটা মানুষকে সর্বনাশের পথে ঠেলে দেয় মাদকাসক্তি, একটা শুধু মানুষ না, একটা পরিবারকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। আরেকটা হচ্ছে জঙ্গিবাদ, যে নতুন উৎপাত শুরু হয়েছে। এই সন্ত্রাস জঙ্গিবাদ এটা শুধু আজকে বাংলাদেশ না, এটা বিশ্বব্যাপী একটা সমস্যা। কিন্তু এই সমস্যার উৎসটা কি? আমরা ধর্মে বিশ্বাস করি, ইসলাম ধর্ম জঙ্গিবাদ সন্ত্রাসের স্থান নাই। মানুষ খুন করার কথা বলেনি। আত্মঘাতী হলে দোজখে যেতে হয়, কেউ বেঁচতে যেতে পারে না। কাজে আমাদের যে কোমলমতি ছেলে মেয়ে, এবং খুব অবাক লাগে যে যখন দেখি যে কোনো ইংলিশ মিডিয়ামে পড়া ছেলে মেয়েও এই জঙ্গিবাদের পথে চলে যাচ্ছে, তখন অবাক হতে হয় যে তারা কিভাবে একটা ভালো অর্থশালী পরিবারের সন্তান হয়ে উচ্চ শিক্ষা নিয়ে কিভাবে এইভাবে জঙ্গিবাদের পথে যেতে পারে। কিসের আশায়? যে জঙ্গিবাদের পথে গেলেই বেচতে যাবে। তো এ পর্যন্ত যারা গেছে তারা কি বেচতে যে খবর পাঠিয়েছে যে তারা বেচতে গেছে? সেই খবর তো কেউ দিতে পারেনি। পাঠিয়েছে ভালো, কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে না। তাহলে এই পথে কেন যাবে? ইসলাম আমাদের শান্তির ধর্ম, শান্তির পথ দেখায়। কিন্তু যারা বিভ্রান্ত করে তাদের ব্যাপারেও আমাদের ব্যবস্থা নিতে হবে। কাজে আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি যে যে কোনোভাবেও বাংলাদেশে কোনো জঙ্গিবাদ সন্ত্রাসের স্থান হবে না। সেই সাথে সাথে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে আমি অনুরোধ করব, ওই মাদকাসক্তি বা জঙ্গিবাদ সন্ত্রাস এর থেকে দূরে থাকতে হবে। আর এ পথে যারা যাবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব, এতে কোনো সন্দেহ নেই। কারণ একটা ছেলে মেয়ে তাদের জীবন অনেক মূল্যবান, তারা দেশকে অনেক কিছু দিতে পারবে, জাতিকে অনেক কিছু দিতে পারবে, কিন্তু নিজেকে ধ্বংসের পথে ঠেলে নিয়ে যাবে, এটা কখনো হয় না, এটা কখনো চলতে পারে না। কাজে ছাত্রলীগের প্রত্যেকটা নেতা কর্মীকে আমি আরেকটি কাজ দেব। নিশ্চয়ই মনে আছে যখন খালেদা জিয়া হুমকি দিল যে আওয়ামী লীগকে ধ্বংস করতে ছাত্র দলই যথেষ্ট, অর্থাৎ ছাত্র দল দিয়ে ওই সন্ত্রাসী কর্মকাণ্ড করা আর ধ্বংসের কাজে শিখাচ্ছিল। আমি তখন ছাত্রলীগের ছেলে মেয়েদের হাতে কাগজ কলম তুলে দিয়েছিলাম, বই তুলে দিয়েছিলাম যে ওটা পথ না, পথ হচ্ছে শিক্ষার পথ। আমরা বাংলাদেশকে নিরক্ষরতা মুক্ত বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই। তার কাজেই ছাত্রলীগের প্রত্যেকটা নেতা কর্মীর প্রতি আমার আহ্বান থাকবে, প্রত্যেকের নিজ নিজ দেশ, নিজ নিজ গ্রাম, নিজ নিজ এলাকা আছে। ছাত্রলীগের নেতা কর্মীকে অন্তত নিজের এলাকায় কোনো মানুষ নিরক্ষর আছে কি না খোঁজ নিতে হবে। নিরক্ষর মানুষকে অক্ষর জ্ঞান দিতে হবে, এবং তার জন্য সকলকেই কাজ করতে হবে যেন এই বাংলাদেশ আমরা দ্রুত নিরক্ষরতা মুক্ত করতে পারি। কারণ আমরা প্রথমবার যখন সরকারি ছিলাম, আমরা বিশেষ প্রকল্প নিয়েছিলাম একটা জেলায়, অর্থাৎ ৪৫ বছর বয়স পর্যন্ত কোনো মানুষ যেন নিরক্ষর না থাকে, আমরা সেই ব্যবস্থা নিয়েছিলাম। আমরা স্বাক্ষর জ্ঞান কর্মসূচি হাতে নিয়েছিলাম। ৬৫.৫% সাক্ষরতার হার আমরা বৃদ্ধি করেছিলাম, যে কারণে ইউনেস্কো বাংলাদেশকে পুরস্কার দিয়েছিল। অত্যন্ত দুঃখের বিষয়, ২০০১-এ আমরা ক্ষমতা আসতে পারিনি, আসলো বিএনপি ক্ষমতায়। আর বিএনপি যখন ক্ষমতা আসে, স্বাভাবিকভাবে যেখানে জিয়া ছিল ম্যাট্রিক পাস,
আর তার স্ত্রী হলো ম্যাট্রিক ফেল। তো যার স্ত্রী যদি ভাবে যে নিজে ফেল করছি, তা তোরা পাস করবি কেন? কেউ পাস করবে না। সে কারণেই আমাদের সেই কর্মসূচি বন্ধ। ফলাফলটা কি? আমরা তাদের কাজ কি? ওই শিক্ষক হত্যা করা, ছাত্র হত্যা করা, শিক্ষা প্রতিষ্ঠানে অস্ত্র ঝনঝনানি, শিক্ষার পরিবেশ নষ্ট করা, এই কর্মকাণ্ডই তারা করেছে। হাতুড়ি দিয়ে মানুষ পিটে মারা, নানা ধরনের কর্মকাণ্ড তারা ঘটনা ঘটিয়েছে। আমরা 7 বছর পর, অর্থাৎ 2008-এর নির্বাচনে জয়ী হয়ে যখন ক্ষমতা আসলাম, কি দেখলাম? সাক্ষরতার হার কমে 44-45 ভাগে নেমে গেছে। এটা শুধু এই ক্ষেত্রে না, সর্বক্ষেত্রে। বিদ্যুৎ উৎপাদন বাড়িয়েছে, তা কমিয়েছে। খাদ্য উৎপাদন বাড়িয়েছে, সেটা কমিয়েছে। সব কিছুই দেশকে পিছনে ঠেলে নিয়ে গেছে, আর বিশেষ করে সাক্ষরতার হার। আমরা সেজন্যই আজকে বৃত্তি দিচ্ছি, উপবৃত্তি দিচ্ছি, উচ্চশিক্ষা পর্যন্ত বৃত্তির ব্যবস্থা করছি, বিনামূল্যে বই দিচ্ছি। আমরা নানাভাবে প্রতিটি জায়গায় যেখানে শিক্ষা প্রতিষ্ঠান নেই, প্রায় 1500 স্কুল আমরা করে দিয়েছি। স্কুল কলেজগুলো উন্নতি করে দিচ্ছি। আমরা মাল্টিমিডিয়া ক্লাসরুম, প্রায় 31,000 স্কুলে আমরা মাল্টিমিডিয়া ক্লাসরুম এবং আমরা কম্পিউটার ল্যাব তৈরি করেছি। আমরা পর্যায়ক্রমিকভাবে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আমরা কম্পিউটার ল্যাব এবং মাল্টিমিডিয়া ক্লাসরুম করে দেব। আমাদের ছেলেমেয়েরা যেন এই আধুনিক প্রযুক্তিতে শিক্ষা গ্রহণ করতে পারে, ডিজিটাল পদ্ধতিতে শিক্ষা গ্রহণ করতে পারে, সেই পদক্ষেপ আমরা নিয়েছি, সেটাই আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। কাজে আমরা চাই যে শিক্ষাকে সবথেকে গুরুত্ব দিতে হবে। আর যেহেতু ছাত্রলীগের নীতিতেই আছে শিক্ষা, শান্তি, প্রগতি, কাজে শিক্ষার আলো জ্বেলে প্রগতির পথে, শান্তি পথে এগিয়ে যেতে হবে। প্রগতির মধ্য দিয়ে দেশকে আমরা প্রগতির পথে এগিয়ে নিয়ে যেতে চাই। আলোর পথের যাত্রা আমরা শুরু করেছি, তার জন্য থেমে না যায়। তার জন্য ছাত্রলীগের প্রত্যেকটা নেতা কর্মীকে নিজেকে তৈরি করতে হবে যে এই দেশ, এই রাষ্ট্র পরিচালনা একদিন তোমাদের মধ্য থেকে কেউ না কেউ উঠে আসবে। কিন্তু সে সময় যেন ওইরকম আর পিছনে ফিরতে না হয়, আমরা যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি। বাংলাদেশকে জাতির পিতা স্বাধীনতা এনে দিয়ে গেছেন। বাঙালি জাতি হিসেবে বিশ্ব সভায় যে মর্যাদা আমরা পেয়েছি, সেই মর্যাদা সমুন্নত আমাদের রাখতে হবে। আমরা বিজয়ী জাতি, এটুকু সবসময় মনে একটা জোর রাখতে হবে যে আমরা মুক্তিযুদ্ধ করে বিজয় অর্জন করেছি, আমরা বিজয়ী জাতি। আমরা পারবো এই বাংলাদেশকে জাতির পিতার স্বপ্নের ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ হিসেবে এই সব বাংলাকে গড়ে তুলতে। এটা আমরা পারবো, এই আত্মবিশ্বাস নিয়ে আমাদের চলতে হবে। আমরা পারবো না এ কথা না। আমাদের নিয়ে অনেক তো ষড়যন্ত্র হয়েছিল, ওই পদ্মা সেতু নিয়ে অনেক কথা বলেছিল, চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম। আজকে নিজেদের অর্থায়নে যদি পদ্মা সেতু নির্মাণ করতে পারি, তাহলে এই বাংলাদেশকে আমরা উন্নত, সমৃদ্ধ, সোনার বাংলাদেশ হিসেবে গড়তে পারবো না কেন? 2021 সাল আমাদের রূপকল্প, দিন বদলে দিন ঘোষণা দিয়েছিলাম। আজকে হয়তো আমরা নিম্ন মধ্যম আয়ের দেশে আছি, কিন্তু বাংলাদেশ ওই নিম্নে থাকবে না, বাংলাদেশ ঊর্ধ্বে উঠবে, মধ্যম আয়ের দেশ 2021 সালের মধ্যে আমরা অবশ্যই করতে পারবো। আর 2041 সালের মধ্যে বিশ্বসভায় বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ দেশ। সেইভাবেই আমরা এই বাংলাদেশকে গড়ে তুলব। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ হবে একটি শান্তিপূর্ণ দেশ। সেইভাবে আমরা বাংলাদেশকে গড়ে তুলতে চাই। কারণ জাতির পিতা সবসময় বলতেন বাংলাদেশ হবে সুইজারল্যান্ড অব দ্য ইস্ট, অর্থাৎ প্রাচ্যের সুইজারল্যান্ড হিসেবে তিনি বাংলাদেশকে গড়ে তুলতে চেয়েছিলেন। আমাদের ভৌগোলিক অবস্থানটা যেখানে, সেখানে আমাদের সেই সুযোগ আছে। কাজে আজকে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আমাদের রিজার্ভ যথেষ্ট আছে, মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে, সব দিক থেকে আমরা এগিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ এই বাংলাদেশকে আমরা জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলব। আমাদের আজকে বয়স হয়েছে, কিন্তু আজকের যারা তরুণ, আজকের যারা ছাত্র, আগামী প্রজন্ম, যাদের হাতে ভবিষ্যতে নেতৃত্ব আসবে, তাদেরকে আদর্শ নীতি নিয়ে নিজেদেরকে তৈরি করতে হবে দেশ সেবার,
ব্রত নিয়ে দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করতে হবে। আমি সেই আহ্বান জানিয়ে, এবং ছাত্রলীগ বয়সে কিন্তু ছাত্রলীগ আওয়ামী লীগের থেকে 1 বছর বড়, সেদিক দিয়ে বলতে গেলে ছাত্রলীগে অনেক বেশি এগিয়ে। কাজে এই ছাত্রলীগ সংগঠনকে আরও সুগঠিত করে গড়ে তুলতে হবে। ছাত্রলীগ এই দেশের প্রতিটি অর্জনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমাদের কত সাথী ছাত্রলীগের কর্মী এই মহান মুক্তিযুদ্ধে জীবন দিয়ে গেছে। কাজী একথা মনে রেখে প্রতিটি আন্দোলন সংগ্রাম, ভোট ও ভাতের অধিকার আন্দোলন, স্বৈরাচার বিরোধী আন্দোলন, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন, প্রতি আন্দোলন সংগ্রামেই তো ছাত্রলীগ অগ্রণী ভূমিকা নিয়েছে। কাজে সেই ঐতিহ্য সামনে নিয়ে ছাত্রলীগ গড়ে উঠবে, দেশ ও জাতির মুখ উজ্জ্বল করবে, সেটাই আমি চাই। সবাইকে আমার দোয়া আশীর্বাদ জানাচ্ছি। ছাত্রলীগের নতুন প্রজন্ম আর যারা আমাদের পুরনো নেতাকর্মী তাদেরকেও আমি অভিনন্দন জানাই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।